প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব যে পানির বিশুদ্ধতার মানদণ্ড। দেখা যায় যে এখানে 6টি মানদণ্ড দিয়ে আমরা পানির বিশুদ্ধতাকে প্রকাশ করতে পারি। এক হচ্ছে পিএইচ, পানির ক্ষরতা বা হার্ডনেস, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যাকে আমরা সংক্ষেপে বিওডি বলি, রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যাকে আমরা সংক্ষেপে সিওডি বলি। এরপর আছে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন, তারপর মোট দ্রবীভূত কঠিন বা টোটাল ডিজলভ সলিডস। তো এই জিনিসগুলোর মানগুলো দেখে আমরা ডিক্লেয়ার করতে পারি যে পানি কীরকম, তার পানির বিশুদ্ধতাকে আমরা প্রকাশ করতে পারি। তো এর আগে আমরা শুরুতেই বলে নিই যে পিএইচের মান যদি 6 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে আমরা সেই পানিকে ভালো পানি হিসেবে ধরতে পারি। তবে পিএইচের মান যদি 4.5-এর নিচে অথবা 10-এর উপরে চলে যায় তাহলে তাকে অবশ্যই কোনো একটা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে আবার পিএইচের মান 6 থেকে 8-এ নিয়ে আসতে হবে। এরপর আমরা আলোচনা করি যে ক্ষরতা বা হার্ডনেস নিয়ে। ক্ষরতা বা হার্ডনেস মেনলি কি, যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রনের বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট দ্রবণ যদি দ্রবীভূত থাকে তাহলে পানিতে একটি ক্ষরতা সৃষ্টি হয়। তো ক্ষরতা আবার দুই ধরনের। যদি পানিতে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং লোহার বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তাকে আমরা বলি অস্থায়ী ক্ষরতা। অপরদিকে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের যদি ক্লোরাইড ও সালফেট দ্রবণ দ্রবীভূত থাকে তাহলে সেই পানিকে আমরা বলি স্থায়ী ক্ষরতা। তো স্থায়ী এবং অস্থায়ী দুই ক্ষরতায় কিন্তু পানির গুণাগুণকে কমিয়ে দেয়। যেমন বলা যায় যে এই যে এখানে যে ক্ষরতা যদি বেশি হয় তাহলে আমাদের ক্ষতি কী? ক্ষতি হলো যে পানিতে বেশি পরিমাণ সাবান পানি দিয়ে কাপড় ধুইতে বেশি পরিমাণ সাবানের ফেনা লাগে, অর্থাৎ এখানে সাবানের প্রচুর অপচয় ঘটে থাকে। এছাড়াও কলকারখানাতে আমরা জানি যে বয়লারকে ঠান্ডা করতে পানির প্রয়োজন হয়। তো এই পানি যদি ক্ষর পানি হয় তাহলে অনেক সময় বয়লারে পৌঁছার আগেই পাইপে যদি এদের লবণগুলো জমে থাকে একসময় পাইপটি ক্ষতিগ্রস্ত হয় এবং ফেটে যেতে পারে এবং এর ফলে কি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদেরকে মৃদু পানি ব্যবহার করা উচিত, অথবা ক্ষর পানি থাকলেও তাকে এমন একটা ব্যবস্থা করা উচিত যাতে করে সে মৃদু পানিতে পরিণত হতে পারে। তখন আমরা দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি ক্ষর পানিকে আমরা মৃদু পানিতে পরিণত করতে পারি। তো যে পানিগুলোর ক্ষরতা হচ্ছে অস্থায়ী তাদেরকে শুধুমাত্র উত্তপ্ত করা হলেই তারা মৃদু পানিতে পরিণত হয়। যেমন এখানে আমি বলেছি যে বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তাহলে এই অস্থায়ী ক্ষরতা এই ক্যালসিয়াম বাইকার্বনেট একে যদি তাপ প্রয়োগ করা হয় এই ক্যালসিয়াম কার্বনেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এভাবে মূলত আমরা উত্তপ্ত করার মাধ্যমে, অর্থাৎ এখানে জাস্ট উত্তপ্ত করা হলেই সে কিন্তু মৃদু পানিতে পরিণত যেতে পারে। এরপর আসি স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতার জন্য আমরা পারমুটিট প্রণালীটা অবলম্বন করি। কিছুক্ষণ পর আমরা পারমুটিট প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে মেইন কথা আমি যদি সংক্ষেপে বলি তাহলে ক্ষরতা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অস্থায়ী এবং স্থায়ী। অস্থায়ী হয় যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রনের বাইকার্বনেট দ্রবণ দ্রবীভূত থাকে, আর স্থায়ী হয় যদি তাদের ক্লোরাইড এবং সালফেট দ্রবণ দ্রবীভূত থাকে। এবং ক্ষর পানি ব্যবহার করা লাভজনক নয়, সেই কারণে আমরা এদেরকে অস্থায়ী ক্ষরতাকে উত্তপ্ত করলে আমাদের কাজ হয়ে যায়, কিন্তু স্থায়ী ক্ষরতার জন্য আমাদেরকে পারমুটিট প্রণালী অবলম্বন করতে হয়। এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা স্থায়ী ক্ষরতা থেকে মুক্তি পেতে পারি, অর্থাৎ কীভাবে আমরা স্থায়ী ক্ষরতা দূর করতে পারি। তো স্থায়ী ক্ষর পানির মধ্যে যখন আমরা সোডিয়াম কার্বনেট যুক্ত করলে কী হয় যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের অদক্ষেপ উৎপন্ন করে, যার ফলে পানি থেকে খুব সহজে আমরা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নকে দূর করতে পারি, যা স্থায়ী ক্ষরতা সৃষ্টির জন্য দায়ী ছিল। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া হয় ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটও তৈরি হয়ে পদক্ষেপ সৃষ্টি হয়। পারমুটিট প্রণালী নিয়ে এখন আলোচনা করি। পারমুটিট হলো পানিতে দ্রবণীয় শোধক বা হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট, যেটি প্রকৃতিতে জিওলাইট নামক খনিজ রূপে পাওয়া যায়। এর সম্পর্কে আমরা দশম অধ্যায়ে নিশ্চয়ই বিস্তারিতভাবে আলোচনা করব। এখন পারমুটিট একটি হচ্ছে ল্যাটিন শব্দ। এই ল্যাটিন পারমুটিট শব্দের অর্থ বিনিময়, অর্থাৎ এখানে বিনিময়ের মাধ্যমে পদক্ষেপ সৃষ্টি করে আমরা স্থায়ী ক্ষরতা থেকে মুক্তি পেতে পারি। তো ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম সালফেটের সাথে যখন সোডিয়াম পারমুটিট যোগ করে বিক্রিয়া করানো হয় তখন ক্যালসিয়াম পারমুটিট এবং ম্যাগনেসিয়াম পারমুটিট তৈরি করে, যারা পরবর্তীতে অদক্ষিপ্ত হয় এবং সেখান থেকে আমরা স্থায়ী ক্ষরতা দূর করতে পারি। এরপর আসি যে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি। এর মানে কি? এর মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি? এটা হচ্ছে যে পানিতে জৈব পদার্থের বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে আমরা
প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলে থাকি। অর্থাৎ পানিতে যে জৈব পদার্থগুলো আছে তাদেরকে বিয়োজনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তো সেই জৈব পদার্থকে বিয়োজনের জন্য যে অক্সিজেনের পরিমাণটা সেটাকে আমরা বলছি কি বিওডি। তাহলে জৈব পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাকে বিয়োজনের জন্য বেশি পরিমাণ অক্সিজেন দরকার হবে, সেক্ষেত্রে বিওডির মানও বেশি হবে। অপরদিকে জৈব পদার্থের পরিমাণ যদি কম হয় তাহলে তাকে বিয়োজনের জন্য কম অক্সিজেনের প্রয়োজন হবে, সেক্ষেত্রে বিওডির মানটি কম হবে। মূলত দেখা যায় বিওডির মান কম হয় তবে আমরা সেই পানিকে বিশুদ্ধ ধরে নিতে পারি। অর্থাৎ পানিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকলেই তাকে আমরা বিশুদ্ধ পানি ধরে নিতে পারি। এরপর আসছি যে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড নিয়ে। মূলত এখানে যে আমরা জৈব পদার্থ এর আগে সংজ্ঞায়িত করেছি বিওডিকে, এখানে জাস্ট একটা জিনিস অ্যাড হবে, সেটা কি জৈব এবং অজৈব। অর্থাৎ বিওডি ছিল শুধুমাত্র জৈব পদার্থের বিয়োজন নিয়ে, কিন্তু সিওডি হচ্ছে জৈব পদার্থ ছাড়াও অজৈব পদার্থের বিয়োজন নিয়েও কিন্তু তারা কাজ করে থাকে। অর্থাৎ পানিতে জৈব ও অজৈব পদার্থের বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে বলা হয় সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ কোনো একটা জলাধারে জৈব প্লাস অজৈব এই দুই পদার্থের বিয়োজনের জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি সিওডি। তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই সিওডির মান কিছুটা হলেও বিওডির থেকে বেশি হবে। তাহলে বলা যায় যে সিওডির মান বিওডি থেকে বেশি হবে, কারণ সিওডি জৈবসহ অজৈব পদার্থকেও কিন্তু বিয়োজন করছে। অপরদিকে বিওডি শুধুমাত্র জৈব পদার্থের বিয়োজনের জন্য অক্সিজেনের মাত্রাকে বুঝিয়ে থাকছে। তো এই বিওডি সিওডি বা এরপর যে যারা আসবে যে ডিজলভ অক্সিজেন অথবা ডিজলভ সলিডস, এরা মূলত এদের মানকে আমরা পিপিএমকে প্রকাশ করে থাকি। আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যে আমরা খরতা বলেছি, এই খরতার এদের মান যদি 150 ppm অর্থাৎ 150 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে বা 1000 ml যদি 150 মিলিগ্রাম লবণ দ্রবীভূত থাকে ভালো ধরে নিতে পারি। বাট এর বেশি হলে সেটা কি অবশ্যই আমাদেরকে ট্রিটমেন্ট করে ব্যবহার উপযোগী করে নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে বিওডি সিওডির মানও কিন্তু আমরা পিপিএমকে প্রকাশ করি, এবং পিপিএম হলো মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার বা 1000 ml কত মিলিগ্রাম দ্রবীভূত আছে তা প্রকাশ করে আমরা পিপিএম এককে। আচ্ছা, তাহলে বিওডি সিওডি আশা করি বুঝতে পারা গেছে। এরপর আসি দ্রবীভূত অক্সিজেন নিয়ে। মূলত দ্রবীভূত অক্সিজেন একটা জলাধারে বা একটা পুকুরে 5 থেকে 9 ppm যদি থাকে তাহলে আমরা আদর্শ মান ধরে নিই। অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন মানে কি, যে কোনো একটি জলাধারে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। মূলত এখানে অক্সিজেনের পরিমাণ কখনোই 5-এর নিচে আসা উচিত নয়, আবার 9-এর বেশি যাওয়া উচিত নয়। এই অবস্থায় যদি থাকে তাহলে সেই জলাধারকে আমরা কি আদর্শ জলাধার হিসেবে ধরে নিতে পারি। এরপর আসি আমরা মোট দ্রবীভূত কঠিন, টোটাল ডিজলভ সলিডস। এটা হচ্ছে যে সব কঠিন পদার্থের একটি প্রকাশক রাশিকে আমরা টোটাল ডিজলভ সলিডস বলে থাকি। মূলত এই পানগুলো থেকে পানির বিশুদ্ধতা পরীক্ষা করে থাকতে পারি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব পানি দূষণ এবং কীভাবে তার নিয়ন্ত্রণ করতে পারি বা কীভাবে তাকে বিশুদ্ধ করতে পারি সেগুলো নিয়ে। তো আমরা জানি যে আমরা প্রতিনিয়তই পানিকে দূষণ করতে চলেছি, যে আমরা বিভিন্ন গৃহস্থালী কাজে যে বর্জ্য তৈরি হয় সেটি যদি যত্রতত্র ফেলি তাহলে তা বৃষ্টির মাধ্যমে ধুয়ে তা ড্রেনে পড়বে বা নদী নালায় পড়বে, যার ফলে কী হবে যে নদী পুকুর খাল বিল এগুলো পানি দূষিত হয়ে পড়বে। এছাড়াও কলকারখানাগুলো রয়েছে, তারা যদি তাদের বর্জ্যগুলো উন্মুক্তভাবে নদীতে বা খাল বিলে ফেলে দেয় সেক্ষেত্রেও কিন্তু কি পানি দূষণ হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে কলকারখানার যে বর্জ্য তার মধ্যে অনেক ধরনের দূষিত বা অনেক ধরনের মারাত্মক পদার্থ থাকতে পারে, যেমন ক্যাডমিয়াম, মার্কারি, আর্সেনিক এসব প্রভৃতি পদার্থ থাকতে পারে। তো এরা যদি পানিতে মিশে যায় এবং তা যদি কোনোভাবে আমরা গ্রহণ করি তবে সেক্ষেত্রে আমাদের কি ক্যান্সারেরও ঝুঁকি রয়েছে। মূলত পানিতে যদি আর্সেনিকের পরিমাণ 0.5 ppm এর বেশি হয়, অর্থাৎ ppm মানে কি বললাম যে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে বা 1000 ml যদি 0.5 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকে তাহলে সেটি আর আমাদের ব্যবহার বা খাবার গ্রহণ করার উপযোগী থাকে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটি কি কোনো একটা ব্যবস্থা নিয়ে একে কমাতে হবে। তো পানি দূষণ মূলত এইভাবেই হয়ে থাকে। এখন কথা হচ্ছে এদেরকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মূলত যদি কলকারখানাগুলো তাদের ট্রিটমেন্টের মাধ্যমে একটু খানিকটা পরিষ্কার করে এবার যদি তারা উন্মুক্তভাবে বা কোনো একটি ওয়ে ফলো করে বাইরে নিক্ষেপ করে সেক্ষেত্রে পানি দূষণ কিছুটা হলেও কমানো যায়। অর্থাৎ এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট বলে এটাকে, যেখানে বর্জ্য পদার্থগুলো যদি তার মধ্যে দিয়ে চালনা করা হয় তবে তা কিছুটা হলেও বিশুদ্ধ হয়ে পড়ে।
এছাড়াও বিভিন্ন শহরে শহরে বর্জ্য শোধনাগার স্থাপন করা উচিত। বর্জ্য শোধনাগার মানে হচ্ছে যে এই যে আমাদের থেকে যারা ময়লা সংগ্রহ করে তারা যদি এই ময়লাগুলোকে কোনো একটি নির্দিষ্ট স্থানে বা কোনো একটি যদি ভাগাড়ে ফেলতে পারে, তবে সেক্ষেত্রে সেখান থেকে সেই বর্জ্যগুলো থেকে কিন্তু আমাদের জৈব সার এবং সেখান থেকে বায়োগ্যাস উৎপন্ন করা যায়। অর্থাৎ একদিকে যেরকম আমরা যদি একটা জায়গায় বর্জ্যগুলোকে জড়ো করে ফেলি, সেক্ষেত্রে আমাদের পরিবেশটাও সুন্দর থাকে, ঠিক একইভাবে এই বর্জ্যগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি সঠিকভাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের জৈব সারও পাচ্ছি, যেটা আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা গ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা গ্যাসও উৎপন্ন করতে পারি, যেটি আমাদের কি জ্বালানির চাহিদা কিছুটা হলেও মিটিয়ে থাকবে। তাহলে অবশ্যই যদি আমরা নিয়ন্ত্রণটা করতে পারি সঠিকভাবে, অবশ্যই আমরা লাভবান হব। এখন আমরা দেখি যে যদি এখন আমাদের যে কাজে বা গৃহস্থলী কাজে যদি পানি অবিশুদ্ধ হয়, সেক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে কীভাবে একে বিশুদ্ধ করতে পারি। মূলত এই কলকারখানার যে ট্রিটমেন্ট প্ল্যানগুলোর কথা বললাম, এগুলো আমাদের কোনো একটি এককভাবে পরিবারের পক্ষে মেনটেন করা সম্ভব নয়, কারণ এদের দাম অনেক বেশি এবং মেনটেন্যান্স কস্টও অনেক বেশি। সে কারণে আমরা ঘরোয়াভাবে কিছু জিনিসের কথা এখন বলবো, যেগুলো আমরা খুব সহজেই আমাদের হাতের নাগালে কাছে জিনিসগুলো পেতে পারি। তো প্রথমেই দেখি যে আমরা ক্লোরিনেশন করতে পারি, অর্থাৎ পানিতে যদি আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই এই ব্লিচিং পাউডার পানিতে যে জীবাণু থাকে সেগুলোকে ধ্বংস করে ফেলে এবং এইভাবে আমরা কি পানিকে বিশুদ্ধ করে ফেলতে পারি। এরপর আছে ফুটানো, যারা আমরা সবাই মোটামুটি ইউজ করি, যে পানিকে যদি 15 থেকে 20 মিনিট বয়েল করা হয়, তাহলে মোটামুটি জীবাণু যেগুলো আছে সেগুলো মোটামুটি মরে যায়। আর্সেনিকযুক্ত পানিকে যদি আরও আমরা ফুটিয়ে থাকি, সেটি ফলাফল আরও মারাত্মক হবে। তাই আর্সেনিকযুক্ত পানি যেগুলো আছে সেগুলোকে অবশ্যই এই পদ্ধতিতে আমরা অবলম্বন করবো, অর্থাৎ ফুটানো বা বয়লিং আমরা করব না। আর যদি এমনি আর্সেনিক না থাকে, তাহলে 15 থেকে 20 মিনিট যদি ফুটিয়ে থাকি, তাহলে আমরা গ্রহণ করার উপযোগী করে তুলতে পারবো। এরপর আসি থিতানো বা সেডিমেন্টেশন। এটা কি? এটা হচ্ছে ওই ফিটকিরি ইউজ করে যদি ফিটকিরিটাকে আমরা আধা ঘন্টা রেখে দিই, তবে কি হয় যে বর্জ্যগুলো অধক্ষিপ্ত হয়ে পাত্রের তলায় পড়ে থাকে। পরবর্তীতে তাকে যদি আমি ছেঁকে নিই, তাহলে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। এখন ফিটকিরির সংকেত হচ্ছে 80 K2SO4 × Al2SO4 3 × 24 পানি। এটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? সেটা হলো পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম নামে ডাকা হয়ে থাকে। এরপর আসি যে ছাঁকন বা ফিল্ট্রেশন। মোটামুটি এখন আমাদের সবার বাসাতেই ফিল্টার রয়েছে, তো সেই ফিল্টারের মাধ্যমে কিন্তু আমরা পানিকে বিশুদ্ধ করে ফেলতে পারি। তো মূলত এই ছিল আমাদের উপায়, যার মাধ্যমে আমরা ঘরোয়াভাবে পানিকে বিশুদ্ধ করে তুলতে পারি।